হ্যালো গাইস, ওয়েলকাম টু সৌরভ অমনিভার্স ইউটিউব চ্যানেল। আজ ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স সেমিস্টার 4-এ বর্তমানে যারা সিসিএফ প্যাটার্ন অনুযায়ী পড়ছো, তোমাদের ডিএসসি 6 পেপার থেকে সাজেশন ভিডিও বানিয়ে দিচ্ছি। এর আগে অলরেডি ডিএসসি 5, 7, 8 পোস্ট করে দিয়েছি। যারা দেখোনি, এই ভিডিও এন্ড স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিও। আর আজকে ডিএসসি 6 দিলেই কিন্তু মিটে যাচ্ছে। এরপরে মক টেস্ট দিয়ে দেবো। মক টেস্টের নোটিফিকেশন পেয়ে যাবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখো, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবে। ঠিক আছে? আর যদি কেউ নেক্সট সেম থেকে আমার কাছে অনলাইন ব্যাচে পড়তে চাও, অথবা এই সেমে কিংবা নেক্সট সেমে নোটস নিতে চাও, তাহলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। মান্থলি ফিস হচ্ছে 500 যারা অনলাইন ব্যাচে পড়বে। এবারে যেরকম তোমাদের সপ্তাহে অ্যাজ ইউজুয়াল 2 দিন 2 ঘন্টা করে ক্লাস হয়, কিন্তু প্রয়োজনের সাপেক্ষে আমি এখন বর্তমানে 3 দিন 2 ঘন্টা করে পড়াচ্ছি, এবং 2 ঘন্টার বেশিও হয়ে যায়, অলমোস্ট 2.5 ঘন্টা করে পড়াতে হয় সিলেবাস কভার করানোর জন্য। তো সেই ক্ষেত্রে সিলেবাস টাইমের মধ্যে কমপ্লিট করিয়ে দেবো, নোটস দিয়ে দেবো, নোটস পড়িয়ে দেওয়া হবে, অ্যাসাইনমেন্ট পর্যন্ত করে দেওয়া হবে, যার যা ডাউট হবে সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া হবে, এবং একইভাবে খাতা চেক করা হবে, যেটা সবথেকে বড় ম্যাটার হয়ে দাঁড়ায় ইংলিশ অনার্সের ক্ষেত্রে, সেগুলোও চেক করে দেওয়া হবে। ফলে যারা পড়তে চাও যোগাযোগ করতে পারো। দেখো, সর্বপ্রথম আমাদের ডিএসসি 6 পেপার নিশ্চয়ই জানো, ইন্ডিয়ান ইংলিশ রাইটিং আছে, যেখানে আমাদের কি কি পড়তে হবে একটু বলে দিই, সিলেবাসটা আগে একটু বুঝিয়ে দিই, তারপর সাজেশন দেখাচ্ছি। মীনাক্ষী মুখার্জির দ্য বিগনিং অফ দি ইন্ডিয়ান নোভেল, এটা পড়তে হবে, ইন্ট্রোডাকশন পার্ট পড়তে হবে। এখান থেকেও আমাদের কোশ্চেন আসবে কিন্তু। তারপরে স্টোরি, পোয়েট্রি, নোভেল আছে। স্টোরি থেকে কি আছে দেখো, খুশমান সিংয়ের আছে ব্রাইড ফর দি সাহেব আছে, আর এদিকে আরকে নারায়ণের লেখা অ্যানাদার কমিউনিটি। ঠিক আছে? আমি খুব কনসাইজ করেই বলছি, কনসাইজ আকারেই পড়বে, আর তোমাদের পরীক্ষা হয়ে যাওয়ার পর এসে একটা ফিডব্যাক দেবে সাজেশন কতটা কি কমন এলো। ঠিক আছে? খুশমান সিংয়ের ব্রাইড ফর দি সাহেব আর অ্যানাদার কমিউনিটি থেকে কিন্তু দুটো থেকেই কোশ্চেন আসবে 15 মার্কসের, কিন্তু লিখতে হবে একটা। সেই কারণে বলবো যে কোনো একটা স্টোরি ভালো করে নাও, 15 নাম্বারের জন্য পেয়ে যাচ্ছ। 5-এর হয়তো দেখা যাবে যে স্টোরিটা 15 দিয়েছে, মানে 15 তো দুটো থেকেই দেবে, লাক যদি ফেভার করে হয়তো তুমি হয়তো ব্রাইট ফর দি সাহেব করলে, এখানেই 15 নাম্বারেরও পেয়ে গেলে, আর 15 নম্বর তো পাবেই, 5-এরও হয়তো পেয়ে গেলে। ঠিক আছে? আবার হতেও পারে যে এইটা থেকে 15 পেলে এখান থেকে 5-এর দিল। সেই কারণে বলছি একটা স্টোরি থেকে খুব ভালো করে রাখো, সেই স্টোরিটা থেকে যাই দিক যেন পারো, আর বাকিটা একটা ওভারঅল সামারি করে রাখো। তাহলে 5-এর যদি দেয়ও, ওখান থেকে কিন্তু ওভারঅল কভার করতে পারবে। বুঝতে পারছো? মাস্টার নোট করার জন্য বলছি, একটা স্টোরি ভালো করে একটা মাস্টার নোট করার জন্য। পোয়েট্রি থেকেও একইভাবে 3টে কবিতা রয়েছে। মাইকেল মধুসূদন দত্তের টু আ লেডি আছে, তরু দত্তের আওয়ার ক্যাজুয়ালিটি ট্রি, আর নিসিম ইজিকেলের এন্টারপ্রাইজ কবিতা আছে। 3টে থেকে 3টে করার প্রয়োজন নেই, দুটো কবিতা ভালো করে করো, যে কোনো দুটো কবিতা, তোমার যেটা পছন্দ হচ্ছে সেই দুটোই করো, এবং দুটো ভালো করে করলেই কিন্তু হয়ে যাবে। কবিতা থেকে ওভারঅল একটা নোট করলে হয়ে যায়। আর যেহেতু টাইম কম, আমি বলবো না যে সব নোটসগুলো করো, সেক্ষেত্রে তোমাদের এত পেপার আর এই কম টাইম কভার করতে পারবে না। ঠিক আছে? ওই জন্যই বলছি কনসাইজ আকারে পড়ো। আর আছে নোবেল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাজমোহন সোহেব। ঠিক আছে? রাজমোহন থেকেও আমি খুব কনসাইজ করে সাজেশন দিয়েছি, দেখিয়ে দিচ্ছি। এবার সাজেশনগুলো একটু দেখো, সাজেশনগুলো দেখলে বুঝতে পারবে। ঠিক আছে? দেখো, চলে যাচ্ছি ডিএসসি 6-এর সাজেশনে। সর্বপ্রথম মীনাক্ষী মুখার্জি আছে। মীনাক্ষী মুখার্জি থেকেও 15 নাম্বারের একটা লিখতে হবে, দুটো আসবে। আমি তোমাদের খুব কনসাইজ করেই দিয়েছি, এখান থেকে দেখতেই পাচ্ছ দুটোই আমি কোশ্চেন দিয়েছি, কেননা টাইম কম, আর এই টাইমের মধ্যে সিলেবাস কভার করা নেক্সট টু ইম্পসিবল। ক্যালকাটা ইউনিভার্সিটি যে টাইম কিভাবে শিডিউল করে ওরাই জানে। যেখানে ফার্স্ট দুটো সেমিস্টার এত ডিলে করে নিল, একটা করে পেপার, থার্ড সেমে দুটো পেপার, তার জন্য 5 মাস টাইম দিল, আর এখানে 4টে অনার্সের পেপার আর টাইম দিচ্ছে 4 মাস। এইভাবে কি হয়? মানে ইংলিশ অনার্সে এটা বিশাল চাপের ব্যাপার হয়ে যায়। আমরা যারা সিলেবাস শেষ করছি, আমরা টিচার, আমাদের ক্ষেত্রেই চাপ হয়ে যাচ্ছে। আমি 3 দিন করে পড়িয়ে ইভেন রেকর্ডেড ক্লাস দিয়ে কমপ্লিট করাতে হচ্ছে, এত প্রেশার তৈরি হচ্ছে। কিভাবে করবে ছেলেমেয়েরা? ইউনিভার্সিটি কি জেনে বুঝে এগুলো করে, না বোঝে না, কি জানি। যাই হোক, যা আছে আমাদের করতে হবে, ওইদিকে ফোকাস করলে তো হবে না। কি দিয়েছি দেখো, মন দিয়ে মাইন্ড আউটলি শোনো, আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো। আচ্ছা, ডিসকাস মীনাক্ষী মুখার্জিজ ভিউ অন দ্য হিস্টোরিক্যাল অ্যান্ড কালচারাল ফ্যাক্টরস দ্যাট কন্ট্রিবিউটেড টু দ্য রাইজ অফ দ্য ইন্ডিয়ান নোভেল ইন ইংলিশ। অর্থাৎ মীনাক্ষী মুখার্জি যে বিষয় নিয়ে, যে কনটেক্সট নিয়ে লিখছেন, তার প্রিফেস বা তার যে আমরা যদি থিমটা দেখি, সেখানে তিনি কি বিষয় নিয়ে কথা বলছেন, অ্যাকচুয়ালি যে ইন্ডিয়ান ইংলিশ নোভেল কীরকমভাবে গ্রো করেছিল, বা ইন্ডিয়ান ইংলিশ নোভেলের কনটেক্সট নিয়ে তিনি কথা বলছেন। তো ইন্ডিয়ান ইংলিশ নোভেল কীভাবে গ্রো করলো, কোন কোন কালচারাল ফ্যাক্টরগুলো কন্ট্রিবিউট করেছিল, সেটাই বলতে বলা হয়েছে। এর সাথে আছে হাউ ডাজ সি লিঙ্ক কলোনিয়াল
মডার্নিটি উইথ লিটারি এমার্জেন্স, এবং এটাকে অর হিসেবে দেওয়া আছে হাউ ডাজ মুখার্জি মানে মীনাক্ষী মুখার্জি অ্যানালাইজ দ্য ইম্প্যাক্ট অফ কলোনিয়ালিজমস অন দ্য আর্লি ইন্ডিয়ান নোবেল ইলাস্ট্রেটস উইথ এক্সাম্পল। অর হিসেবে স্ল্যাশ মানে কিন্তু এগুলো অরা কি দেওয়া আছে দেখো, হোয়াট রোল ডিড হিস্ট্রি অ্যান্ড ন্যাশনালিজম প্লে ইন শেপিং দ্য আর্লি ইন্ডিয়ান নোবেলস অ্যাকর্ডিং টু মুখার্জি। অর হিসেবে দেওয়া আছে এভ্যালুয়েট দ্য কন্ট্রিবিউশনস অফ দ্য আর্লি ইন্ডিয়ান নোভেলিস্ট লাইক বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, রাজলক্ষ্মী দেবী অ্যান্ড আদার্স ইন দ্য formations of Indian novelistics traditions as interpreted by মীনাক্ষী মুখার্জি। অর্থাৎ আমরা ইন্ডিয়াতে যদি দেখি তাহলে সর্বপ্রথম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজমোহন সাহেবটাই আমরা দেখতে পাই প্রথম ইন্ডিয়ান ইংলিশ নোবেল। তো সেই দিক দিয়ে ইন্ডিয়াতে কিভাবে নোবেল বা নোবেলিস্টদের গ্রো হবে সেই ফরমেশন বা কোন কোন কনটেক্সটগুলো মেন ফিচার্স সেটাই বলতে বলা হয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দিয়েছি দেখো, এক্সামিন দ্য সিগনিফিকেন্স অফ দ্য ট্রান্সলেশনস অ্যান্ড বাইলিঙ্গুয়ালিজমস ইন দ্য ডেভেলপমেন্টস অফ দ্য ইন্ডিয়ান নোবেলস অ্যাজ ডিসকাস বাই মীনাক্ষী মুখার্জি। অর্থাৎ ইন্ডিয়াতে নিশ্চয়ই জানি আমরা যে দুটো ক্যাটাগরির আমাদের ইংলিশ রাইটিং হয়, এক হচ্ছে ট্রান্সলেটেড আর দ্বিতীয় হচ্ছে অরিজিনাল ক্রিয়েশন। এবার বাইলিঙ্গুয়ালিজম বা দুটো ভাষা ব্যবহার করা বা ট্রান্সলেট করার ক্ষেত্রে কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে সেটাই বলতে বলা হয়েছে। ঠিক আছে, অ্যাকর্ডিং টু মীনাক্ষী মুখার্জি। অর হিসেবে কি দিয়েছি দেখো, এক্সামিন দ্য চ্যালেঞ্জেস ফেসড বাই আর্লি ইন্ডিয়ান নোভেলিস্ট ইন অ্যাডাপ্টিং আ ওয়েস্টার্ন লিটারি ফর্ম to an Indian social and linguistics context as discussed by মীনাক্ষী মুখার্জি। অর্থাৎ ইন্ডিয়ান যে রাইটাররা স্পেশালি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম রাইটিংটা, সেখানে আমরা দেখেছিলাম যে ওয়েস্টার্ন লিটারি যে ফর্ম তাকে যেন অ্যাডাপ্ট করা হচ্ছিল, এবং একইভাবে সমাজের ইন্ডিয়ান যে কালচার, ইন্ডিয়ান যে ল্যাঙ্গুয়েজ লিঙ্গুইস্টিক্স ব্যবহার করা হচ্ছিল সেই দিক দিয়ে মীনাক্ষী মুখার্জির কী থট সেটাই বলতে বলা হয়েছে। অর হিসেবে দিয়েছি হাউ ডাজ মীনাক্ষী মুখার্জি অ্যাসেস দ্য রোল অফ ল্যাঙ্গুয়েজ readership and narrative convention in shaping the early Indian novel illustrates with example। যে ইন্ডিয়ান ইংলিশ নোবেলের ল্যাঙ্গুয়েজ বা রিডারশিপ দিক দিয়ে বা ন্যারেটিভ কনভেনশন কীরকম আছে সেটাই বলতে বলা হয়েছে। ঠিক আছে, তারপরে চলে যাচ্ছি স্টোরি পার্টে ব্রাইট ফৌজি সাহেব আছে। ব্রাইট ফৌজি সাহেব থেকে প্রথম কোশ্চেন কী দিয়েছি দেখো, হাউ ডাজ খুশবন্ত সিংস ইউজ আইরনি ইন ব্রাইট ফৌজি সাহেব টু ক্রিটিক দ্য ব্রিটিশ ইম্পেরিয়ালিজম। অর্থাৎ কীরকমভাবে ব্রিটিশ ইম্পেরিয়ালিজমকে তিনি ক্রিটিসাইজ করেছেন বা তাদের আইরনিক্যাল যে বিষয়টা বলেছেন সেটাই বলতে বলা হয়েছে। ঠিক আছে, ওর হিসেবে critically examine the power dynamics between the British officers and the Sikh soldiers in Bright Fauzi Sahib। এর সাথে আছে how does colonialism influence their relationship, কীরকমভাবে যে কলোনিয়ালিজম সেটা তাদের সম্পর্কের ওপরে প্রভাব ফেলেছিল। ওর হিসেবে দেওয়া আছে ডিসকাস দ্য পোর্ট্রেয়াল অফ ইস্ট ওয়েস্ট কনফ্লিক্ট অ্যান্ড কালচারাল অ্যালিয়েন্স ইন আ ব্রাইট ফৌজি সাহেব। এর সাথে আছে হাউ ডাজ খুশবন্ত সিংস এক্সপ্লোরস দ্য থিম অফ আইডেন্টিটি, কীরকমভাবে তিনি থিম অফ আইডেন্টিটিকে ডেলিভার করেছেন সেটাই বলতে বলা হয়েছে। অর হিসেবে অ্যানালাইজ দ্য ন্যারেটিভ টেকনিক অ্যান্ড দ্য ইউজ অফ স্যাটার ইন খুশবন্ত সিংস এ ব্রাইট ফৌজি সাহেব। এর সাথে আছে হাউ ডাজ ইট এনহ্যান্স দ্য এফেক্টিভনেস অফ দ্য স্টোরি, এখানে কীরকমভাবে খুশবন্ত সিংয়ের ন্যারেটিভ টেকনিকটা তিনি স্যাটার আকারে বা বিদ্রূপ আকারে ব্যবহার করেছেন সেটাই বলতে বলা হয়েছে। ঠিক আছে, সেকেন্ড কোশ্চেন কী দিয়েছি দেখো, 15 নম্বরের জন্যই আমি বলবো করতে, আলাদা করে 5 করতে হবে না, 15 থেকেই কিন্তু 5-এর লিখতে পারবে। তাই বলবো 15 যেগুলো দিয়েছি এগুলোই করো, এগুলো 15 আকারে করো, 5-এর পড়লে এখান থেকেই লিখে দেবে। সেকেন্ড কোশ্চেন, ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ দি টাইটেল এ ব্রাইট ফৌজি সাহেব, হাউ ডাজ ইট এনক্যাপসুলেটস দ্য সেন্ট্রাল কনফ্লিক্ট অফ দ্য স্টোরি। অর হিসেবে অ্যানালাইজ দ্য রোল অফ দি ইন্ডিয়ান ব্রাইড in the story, how does she represent the silent suffering of women in the patriarchal and colonial setup? Or হিসেবে দেওয়া আছে examine the character of the Sahib in a Bride for the Sahib। এর সাথে আছে how does his attitude reflect colonial hangover and cultural superiority। তো এখানে কীরকমভাবে বেসিক্যালি আমাদের সাহেবের ক্যারেক্টারটাকে বর্ণনা করা হয়েছে সেটাই বলতে বলা হয়েছে। নেক্সট 3 কোশ্চেন, discuss a Bride Fauzi Sahib as a satire of the institutions of arranged marriage and the description of Western validation। ঠিক আছে,
এখানে কীরকমভাবে ম্যারেজ ইনস্টিটিউটকে ক্রিটিসাইজ করা হয়েছে এটা বলতে বলা হয়েছে। অর হিসেবে ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য থিম অফ ম্যারেজ অ্যান্ড দ্য জেন্ডার রোলস ইন খুশবন্ত সিংস এ ব্রাইড ফর দি সাহেব, হাউ ডাজ দ্য স্টোরি রিফ্লেক্ট দ্য সোশ্যাল নর্মস অফ দ্য টাইম। Or হিসেবে examine the role of women in A Bride for the Sahib. What does the story reveal about the commodifications of women and patriarchal expectation? ঠিক আছে, কীরকমভাবে বেসিক্যালি প্যাট্রিয়ার্কি সোসাইটি হিপোক্রেসিকে দেখানো হয়েছে সেটাই বলতে বলা হয়েছে। নেক্সট চলে যাচ্ছি অ্যানাদার কমিউনিটি। অ্যানাদার কমিউনিটি থেকে কি দিয়েছি? প্রথম কোশ্চেন, হাউ ডাজ অ্যানাদার কমিউনিটি রিফ্লেক্ট দ্য পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়ান সোশ্যাল ল্যান্ডস্কেপ। এর সাথে আছে কম্পেয়ার নারায়ণ মানে বুঝতে পারছো, আর কে নারায়ণকে বলা হচ্ছে সাবটেল ক্রিটিক অফ কমিউনাল ডিভিশনস উইথ রিয়েল হিস্টোরিক্যাল টেনশনস ইন মিড 20th century ইন্ডিয়া। और হিসেবে দেওয়া আছে অ্যানালাইজ দ্য ন্যারেটিভ স্ট্রাকচার অফ অ্যানাদার কমিউনিটি, হাউ ডাজ নারায়ণ বিল্ডস সাসপেন্স অ্যান্ড দ্য রিসলভ ইট ইন আ ওয়ে দ্যাট ক্রিটিক মব মেন্টালিটি। এখানে যে ভিড় জনতার মানসিকতা, ক্ষিপ্ত মানসিকতা কীরকমভাবে তিনি সাসপেন্স আকারে ব্যবহার করেছেন বা সেটাকে প্রবলেমটাকে সলভ করার জন্য কি পন্থা অবলম্বন করেছেন এটাই বলতে বলা হচ্ছে। অর হিসেবে এক্সামিন দ্য ন্যারেটিভ স্টাইলস অ্যান্ড টোন ইন another community, how does Narayan's simple yet powerful storytelling technique enhance the impact of the story? Or হিসেবে আছে explore the ending of another community। এর সাথে আছে what is its significance and how does it reflect Narayan's broader message on human nature and social responsibility। or হিসেবে যদি টাইটেল আসে সেম অ্যান্সার হবে। ঠিক আছে, নেক্সট দুয়ের কি কোশ্চেন দিয়েছি দেখো, হাউ ডাজ আর কে নারায়ণ এক্সপ্লোর দ্য থিম অফ কমিউনাল টেনশনস ইন অ্যানাদার কমিউনিটি, ডিসকাস হাউ দ্য স্টোরি পোর্ট্রেজ দ্য ইররাশনালিটি অফ প্রিজুডিস while also suggesting the possibility of human connections beyond division। or হিসেবে দিয়েছি critically evaluate the portrayals of the mob mentality and the fear in another community, how does Narayan capture the psychological of society on the edge of conflict। এর সাথে or হিসেবে দিয়েছি what does another community suggest about the role of religion in shaping personal and public life in post independence India। অর্থাৎ কীরকমভাবে এখানে যে থিম অফ কমিউনাল টেনশনকে দেখানো হয়েছে সেটাই বলতে বলা হয়েছে। ঠিক আছে, চলে যাচ্ছি পোয়েট্রি পার্টে। পোয়েট্রি পার্ট থেকে একটা করেই কোশ্চেন দিয়েছি, মানে কবিতা থেকে একটাই কোশ্চেন দিয়েছি, যে কোনো দুটো কবিতা করে নাও, ভালো করে করলেই কিন্তু ওখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা কি কোশ্চেন দিয়েছি? সর্বপ্রথম টু আ লেডি থেকে, হাউ ডাজ টু আ লেডি রিফ্লেক্ট মাইকেল মধুসূদন দত্ত's conflicted idealisms about love and femininity, analyze the poem shifting tone from admirations to disillusionments with references to its imagery and diction। ঠিক আছে, और হিসেবে দিয়েছি to what extent can to a lady be read as a reflections of Dutt's personal struggles with love, identity and societal বা সমাজের যে এক্সপেকটেশনের দিক দিয়ে তার ভালোবাসা, আইডেন্টিটি, স্ট্রাগলটা কীরকমভাবে দেখানো হয়েছে বা কীরকমভাবে আমাদের পড়া হচ্ছে কবিতাটা, সেই বিষয়টাই বলতে বলা হয়েছে। অর হিসেবে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। অর হিসেবে দিয়েছি এক্সামিন দ্য ইউজ অফ মেটাফোর, ক্লাসিক্যাল অ্যালিউশনস অ্যান্ড হাইপারবোল টু আ লেডি। এর সাথে আছে হাউ ডু দিজ ডিভাইসেস এনহ্যান্স দ্য পোয়েমস ইমোশনাল ইন্টেন্সিটি। ঠিক আছে, কীরকমভাবে কবিতার মধ্যে তার যে ইন্টেন্সটা আছে সেটা ইমোশনালি দেখানো হয়েছে, তার যে পরিস্থিতিটা বা তার যে ইন্টেনশনটা সেটাই বলতে বলা হয়েছে। নেক্সট হচ্ছে আওয়ার ক্যাজুয়ালিনারি। হ্যাঁ, তোমাদের এই কবিতাগুলো এক্সপ্লেন করা আছে আওয়ার ক্যাজুয়ালিনারি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভিডিও করা আছে, দেখতে পারো। বঙ্কিমচন্দ্রের রাজহংস ওয়াইফ আমি প্রথম ভিডিও করেছিলাম ইউটিউবে, এবং আমার বানানো প্রথম ভিডিও ছিল 2018-তে। আমি প্রথম এই ভিডিওটা দিয়েই ইউটিউবে স্টার্ট করেছিলাম, তো দেখতে পারো। আচ্ছা, আওয়ার ক্যাজুয়ালিনারিও বানানো রয়েছে, দেখে নিও। আওয়ার ক্যাজুয়ালিনারি থেকে কী দিয়েছি? কনসিডার আওয়ার ক্যাজুয়ালিনারি ইজ আ রোম্যান্টিক অ্যান্ড নস্টালজিক পোয়েম। और হিসেবে দেওয়া আছে রাইট দ্য ইমেজারি অফ দ্য পোয়েম আওয়ার ক্যাজুয়ালিনারি। और হিসেবে রাইট দ্য ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম আওয়ার ক্যাজুয়ালিনারি। और হিসেবে টাইটেল। और হিসেবে ডিসকাস আওয়ার ক্যাজুয়ালিনারি অ্যাজ অ্যান এলিজি। হাউ ডাজ দ্য পোয়েম
mount personal laws while celebrating the power of memory and nature. और হিসেবে examine the role of nature in our casualty এর সাথে আছে how does তরুদত্ত blend external beauty of the tree with her inner emotional world. ঠিক আছে, কীরকমভাবে তার নস্টালজিক ফিলিংগুলোকে তিনি লিখেছেন এখানে তরু দত্তের ক্যাজুয়ালিটি, বা লাইন কোট আনকোট করে এখান থেকে যদি শর্ট নোটসও দেয় তবুও কিন্তু এই ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করে রাখলেই কিন্তু পেয়ে যাবে। লাইন তুলে দিতে পারে লাইক আ হিউজ পাইথন ওয়াইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, দ্য রাগেড টাং ইন্টেন্ডেড উইথ স্কার্স ডিপ টু ইটস ইনার, এরকম কিছু ছিল। কবিতা মুখস্থও ছিল, এখন মনে পড়ছে না, যাই হোক। তো সেই ক্ষেত্রে এগুলো ভালো করে পড়ে রাখবে। কবিতাগুলো যদি মুখস্থ করতে পারো তো খুবই ভালো, না হলে যদি পসিবল না হয় সেই ক্ষেত্রে কিছু কিছু গুরুত্বপূর্ণ লাইন মুখস্থ করে নেবে নোটের, ঠিক আছে। তরু দত্তের বাবা ছিলেন গোবিন্দচন্দ্র দত্ত, এবং তিনিও বলতে গেলে একজন স্কলার পার্সন ছিলেন। তরু দত্তও বিশাল স্কলার ছিলেন, অসংখ্য ভাষা জানতেন, একইভাবে সংস্কৃত, বেঙ্গলি, ফ্রেঞ্চ, ইংলিশ, এত ভাষা তিনি জানতেন, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, ওর হিসেবে দিয়েছি কি হোয়াট ইজ দ্য সিম্বলিক সিগনিফিক্যান্স অফ দ্য ক্যাজুয়ালিটি। এখানে আমরা জানি তরু দত্ত বেসিক্যালি মারা গেছিলেন অল্প বয়সে। তিনি শুধু নন, একইভাবে তার ভাই বোন অরু, আবজু তিনজনেই কিন্তু মারা গিয়েছিল, এবং তরু দত্ত সবশেষে মারা গিয়েছিলেন। মাত্র 21 বছর বয়সে উনি মারা যান। তার মধ্যেই এত সুন্দর লেখা লিখে গেছেন। ইভেন বলাও হয়ে থাকে তিনি যদি জীবিত থাকতেন হয়তো ইন্ডিয়াতে তাকে কিডস বলে জানা হতো, কেননা কিডসের মতো এরকম রোম্যান্টিসিজম তিনি কিন্তু তৈরি করেছেন ইন্ডিয়াতে। যাই হোক, এর সাথে আমরা দেখতে পাই যে হাউ ডাজ ইট বিকাম আ মেটাফর, কীরকমভাবে গাছটাকে মেটাফর রূপে দেখানো হয়েছে সেটাই বলতে বলা হয়েছে, ফর পার্মানেন্স অ্যামিডাস্ট। এবং তিনিও একইভাবে ওয়ার্ডসওয়ার্থকে কোট করেছেন। ওয়ার্ডসওয়ার্থের বোরোডেল থেকে ইউট্রিকে তিনি দেখাচ্ছেন যেরকমভাবে ওটা এটার্নাল হবে, যে তিনিও তার গাছকে কিন্তু এটার্নাল করে দেবেন, এই কথাই বলেছেন, তাই না। আচ্ছা, और হিসেবে দেওয়া আছে হাউ ডাজ তরু দত্ত ইউজ ভাইভিড ইমেজারি অ্যান্ড পোয়েটিক ডিভাইসেস টু ব্রিং দ্য ক্যাজুয়ালিটি টু লাইফ ইন দ্য পোয়েম, ইলাস্ট্রেট উইথ এক্সাম্পলস। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। চলে যাচ্ছি এন্টারপ্রাইজও ভিডিও করা আছে, দেখে নিতে পারো। রাইট দ্য ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম এন্টারপ্রাইজ, পোয়েম বাই নিসিম এজিকেল। নিসিম এজিকেলের এন্টারপ্রাইজও খুব দুর্দান্ত লেভেলের একটা কবিতা, খুব ভালো লাগে, ঠিক আছে। ইট স্টার্টেড অ্যাজ আ পিলগ্রিমেজ এক্সাল্টিং মাইন্ড অ্যান্ড মেকিং অল দ্য ব্যারেন্স লাইভ, অ্যানাদার স্টেজ বা দ্য সেকেন্ড স্টেজ ইজ কামিং, এরকমভাবে শুরু করছে কবিতাটা। খুব সুন্দর কবিতা, পড়লে ভালো লাগবে, দুর্দান্ত লেভেলের কবিতা। যাই হোক, অর হিসেবে দিয়েছি রাইট দ্য ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দি টাইটেল, রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দি টাইটেল, ঠিক আছে। অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন আগেই দিয়েছি, একই অ্যান্সার হবে, একটা করলেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা, অর হিসেবে দিয়েছি ডিসকাস দ্য সিম্বলিক জার্নি ইন নিসিম এজিকেলস এন্টারপ্রাইজ। এর সাথে আছে হাউ ডাজ দ্য পোয়েম রিফ্লেক্ট দ্য স্ট্রাগলস অ্যান্ড ফেলিওর of a collective human mission, or হিসেবে examine enterprise as an allegory of human life or spiritual quest। এর সাথে আছে how does Ezekiel use the pilgrimage metaphor to comment on broader existential concern। কীরকমভাবে তিনি পিলগ্রিমটাকে দেখিয়েছেন মানুষের স্ট্রাগল রূপে, তাই না। মানুষের অ্যানাদার স্টেজ যখন আসবে তখন তাদের মধ্যে সব থেকে যে স্কলার সে আগে সরে যাবে, এরকমভাবে এটা হিউম্যান লাইফের হিউম্যান অবস্টেকেলকে দেখানো হয়েছে। কবিতাটা সামারিটা পড়ে নিলে বা আমার ভিডিওটা দেখে নেবে, বুঝতে পেরে যাবে। চলে যাচ্ছি রাজমোহন সোয়াইব, আমাদের একমাত্র উপন্যাস দেওয়া আছে এই পেপারে, রাজমোহন সোয়াইব। রাজমোহন সোয়াইব থেকে আমি খুব কনসাইজ আকারেই দিয়েছি, এই দুটো করলেই হয়ে যাবে, মানে আমি বলে দিচ্ছি কোন তিনটের মধ্যে দুটো করবে সবার আগে। আচ্ছা, সর্বপ্রথম ডিসকাস রাজমোহন সোয়াইব অ্যাজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইংলিশ নোবেল। এটা বঙ্কিমচন্দ্রের লেখা প্রথম ইংরাজি উপন্যাস। শুধু বঙ্কিমচন্দ্রের নয়, গোটা ইন্ডিয়ানদের, গোটা ভারতবর্ষেতে সেই সময় অখণ্ড ভারতবর্ষ, বুঝতে পারছো কত বড় ভারতবর্ষ, এদিকে বাংলাদেশ এদিকে পাকিস্তান, সব নিয়ে ভারতবর্ষ তখন। সেখানে তিনি প্রথম কিন্তু উপন্যাস লিখেছিলেন, তাও ইংরাজিতে, এবং তিনিই প্রথম বাংলায় উপন্যাস লিখেছিলেন। কোন লেভেলে তার পড়াশোনা, বুঝতে পারছো। তিনি একইভাবে কালেক্টর ছিলেন, আবার একইভাবে তিনি কিন্তু উকিল ছিলেন, অনেক স্কলার পার্সন ছিলেন। এবং তার প্রথম, অবভিয়াসলি আমিও প্রথম ভিডিও বানাই বঙ্কিমচন্দ্রের রাজমোহন সোয়াইব।
আচ্ছা, এর সাথে দিয়েছি যে হাউ ডাজ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ব্লেন্ড ইন্ডিয়ান থিমস উইথ ওয়েস্টার্ন ন্যারেটিভ টেকনিক, কীরকমভাবে তিনি ওয়েস্টার্ন কালচার ইন্ডিয়ান কালচারকে ব্লেন্ড করে দেখিয়েছেন। যেমন মাথুর ঘোষের মধ্যে আমরা দেখতে পাই, আরও একইভাবে এনভায়রনমেন্টকেও দেখানো হয়েছে, তাই না? তারা চম্পার মধ্যে দেখতে পাবো। সেকেন্ড কোশ্চেন, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে আসবেই আসবে এরকম লেভেলের কোশ্চেন। 2-এর কোশ্চেনটা 1 আর 2 সবার আগে করবে, 1-2 থেকে একটা পাবেই ইভেন দুটোও পেয়ে যেতে পারো, ঠিক আছে? আর ভিডিওর আগে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কিন্তু, হ্যাঁ। কি দিয়েছি, অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ মাতঙ্গিনী ইন রাজমোহন সোয়াইপ, হাউ ডাজ সি চ্যালেঞ্জ অর কনফর্ম টু দ্য জেন্ডার নর্মস অফ 19th century India, or হিসেবে এক্সামিন দ্য থিমস অফ প্যাট্রিয়ার্কি অ্যান্ড ফিমেল এজেন্সি ইন রাজমোহন সোয়াইপ। এর সাথে আছে হাউ ডাজ বঙ্কিম পোর্ট্রে women's role in traditional identity, or হিসেবে রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল রাজমোহন সোয়াইপ, কেননা বঙ্কিমচন্দ্র এখানে রাজমোহন সোয়াইপ বলে মাতঙ্গিনীকেই বলেছে, তো মাতঙ্গিনীর ক্যারেক্টারটা খুবই গুরুত্বপূর্ণ। আর হিসেবে ডিসক্রাইব দ্য কন্ডিশন অফ 19th century বেঙ্গলি বেম্যান, এটা খুব খুব গুরুত্বপূর্ণ। 1 আর 2 আসবেই আসবে, বুঝতে পারছো? 3-এর কোশ্চেনটা দিয়েছি, 1-2 হয়ে গেলে যদি মনে হয় করতে পারবো সেই ক্ষেত্রে 3টা করতে যেও। কনসিডার রাজমোহন সোয়াইপ ইজ আ ডোমেস্টিক অ্যান্ড সাইকোলজিক্যাল নোবেল, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের ওভারঅল সাজেশন। আমি আর 5 আলাদা করে দিচ্ছি না, কেননা 5 আলাদা করে করার প্রয়োজন নেই, কেননা এই যে টাইম আছে এই টাইমের মধ্যে 5 আলাদা করে করতে গেলে কভার করতে পারবে না, সেই কারণে 15গুলো করো, 15 থেকেই 5 কিন্তু লিখে ফেলবে। 15গুলো ভালো করে করলে কিন্তু ওখান থেকে 5 লেখা যাবে, তাই 5 আলাদা করে আর দিচ্ছি না। আশা করি বুঝতে পেরেছ। বাকি যারা পড়তে চাও বা নোটস নিতে চাও ডেফিনেটলি যোগাযোগ করতে পারো। কোনো রকম ডাউট থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো। বেস্ট অফ লাক, সকলে ভালো করে পরীক্ষা দাও, বাই।